প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা প্রশ্নবিচিত্র থেকে ইংলিশের 7 নম্বর মডেল সেটটি দেখে নেব। প্রথমে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। 1 নম্বরে দ্য ন্যারেটর ওয়াজ অন হিজ ওয়ে ফ্রম, লেখক কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? ফৈজাবাদ টু লখনৌ। 2 নম্বর দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট ইন, ট্রেনটি কতক্ষণ পর ছাড়ার কথা ছিল? অ্যান্সার হবে বিয়েটা হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টার মধ্যে। 3 নম্বর দ্য ন্যারেটর কনসেন্ট্রেটেড অন সিকিউরিং এ, লেখক কিসের ব্যবস্থা করার দিকে মনোযোগ দিচ্ছিলেন? অ্যান্সার হবে সিয়েরটা সিট, একটি আসন বা সিট সংগ্রহ করার দিকে। এরপর বিয়ের দাগে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট। 1 নম্বরে রয়েছে হোয়াট আর ওয়াই। হোয়াট রয়েছে যে দ্য মাঙ্কিস ডিসেন্ডেড নাও অ্যান্ড দেন, বানরগুলো মাঝে মাঝে নিচে নেমে আসছিল। হোয়াই কেন? কারণ কি? টু কালেক্ট হাফ সাকড ম্যাঙ্গো স্টোনস অ্যান্ড দ্য রিমাইন্ডার্স অফ ফুড ফ্রম দ্য প্ল্যাটফর্ম থেকে আধ চোষা আমের আটি এবং খাবারের অবশিষ্টাংশ সংগ্রহ করার জন্য। 2 নম্বরে হোয়াই দেওয়া রয়েছে যে দ্য হিট অফ দ্য সামার ওয়াজ রাইজিং, গ্রীষ্মের উত্তাপ বাড়ছিল। হোয়াট অর্থাৎ ফলে কি ঘটেছিল? যে অল দ্য প্যাসেঞ্জার্স ওয়ার সোয়েটিং অ্যান্ড সেভারেল প্যাসেঞ্জার ওয়ার বিজি ফিলিং আপ দেয়ার স্মল আর্দেন পিচার্স ফ্রম এ ওয়াটার পাম্প, সমস্ত যাত্রী ঘেমে যাচ্ছিলেন এবং বেশ কয়েকজন যাত্রী ওয়াটার পাম্প থেকে তাদের মাটির ছোট কলসিতে জল ভরতে ব্যস্ত ছিলেন। 3 নম্বর দ্য মাঙ্কি ওয়াজ জেনারাস, বানরটি সদয় বা দয়ালু ছিল। হোয়াট হবে যে দ্য মাঙ্কি থ্রিউ ডাউন দ্য লোইন ক্লথ ফ্রম দ্য নিম ট্রি অ্যাট দ্য ম্যানস ফিট, বানরটি নিম গাছ থেকে লোকটির কাপড় পায়ের কাছে নিচে ফেলে দিয়েছিল। এরপর সি এর দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন রয়েছে যে হাউ ডিড দ্য ন্যারেটর স্পেন্ড হিজ টাইম অ্যাট দ্য রেলওয়ে স্টেশন ওয়াইল ওয়েটিং ফর দ্য ট্রেন, ট্রেনের জন্য অপেক্ষা করার সময় লেখক কিভাবে রেলওয়ে স্টেশনের সময় কাটিয়েছিলেন? অ্যান্সার হবে দ্য ন্যারেটর স্পেন্ড হিজ টাইম সিটিং অন এ বেঞ্চ অ্যান্ড ওয়াচিং দ্য মাঙ্কিস ফ্রলিকিং অন দ্য ট্রিজ অ্যান্ড অন দ্য ওপেন প্ল্যাটফর্ম, লেখক একটি বেঞ্চে বসে গাছপালায় ও খোলা প্ল্যাটফর্মে বানরদের লাফালাফি ও খেলাধুলা দেখে সময় কাটিয়েছিলেন। 2 নম্বর হোয়াট কজড এ গ্রেট ডিল অফ অ্যামিউজমেন্ট, কিসের কারণে প্রচুর বিনোদন আমোদ সৃষ্টি হয়েছিল? অ্যান্সার হবে যে মাঙ্কি স্ন্যাচড অ্যাওয়ে দ্য লয়েন ক্লথ অফ এ পায়াস পার্সন টেকিং এ বাথ আন্ডার দ্য পাম্প হুইচ কজড এ গ্রেট ডিল অফ অ্যামিউজমেন্ট, একটি বানর পাম্পের নিচে স্নানরত এক ধার্মিক লোকের কাছ থেকে কাপড় ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন, যা প্রচুর আমোদ সৃষ্টি করেছিল। 3 নম্বর হোয়ার ডিড দ্য ইয়ঙ্গার মাঙ্কি সিট, ছোট বানরগুলো কোথায় বসেছিল? অ্যান্সার হবে দ্য ইয়ঙ্গার মাঙ্কিজ স্যাট অন দ্য বাউস অফ নিম অ্যান্ড ট্যামারিন ট্রিজ, ছোট বানরগুলো নিম ও তেঁতুল গাছের ডালে বসেছিল। এবার 2 নম্বরে একটি কবিতা রয়েছে, এর প্রশ্ন উত্তরগুলি দেখো। 1 নম্বরে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম, রাইটার দ্য নেম অফ দ্য পোয়েট, কবিতার নামটি কি এবং কবির নাম লেখো। দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য থ্রি সিভস অ্যান্ড দ্য পোয়েটস নেম ইজ ফিলিপ লার্কিং, কবিতাটির নাম আমরা জানি যে দ্য থ্রি সিভস এবং কবির নাম হচ্ছে ফিলিপ লার্কিং। 2 নম্বরে মেনশন দ্য ডিফারেন্স বিটুইন দ্য জার্নি অফ দ্য থার্ড শিপ অ্যান্ড দ্য আদার টু শিপ, তৃতীয় জাহাজ এবং অন্য দুটি জাহাজের যাত্রার মধ্যে পার্থক্য উল্লেখ করো। অ্যান্সার হবে যে একটু বড় হবে অ্যান্সারটা। দ্য ফার্স্ট টু শিপ সেলড টুয়ার্ডস দ্য ওয়েস্ট অ্যান্ড ইস্ট, ফাউন্ড উইন্ড অ্যান্ড রিটার্নড ব্যাক হ্যাপিলি অর unhappily, but the third ship drove towards the north over a windless, unforgiving sea and did not return as it was rigged for a long journey. প্রথম দুটি জাহাজ পূর্ব ও পশ্চিমে যাত্রা করেছিল, বাতাস পেয়েছিল এবং সুখে বা দুঃখে ফিরে এসেছিল, কিন্তু তৃতীয় জাহাজটি বাতাসহীন নির্মম সমুদ্রের উত্তরের দিকে চলেছিল এবং ফিরে আসেনি, কারণ সেটি ছিল দীর্ঘযাত্রার জন্য সজ্জিত। 3 নম্বর ইন হুইচ সেন্স ওয়াজ দ্য সি আনফরগিভিং টুয়ার্ডস দ্য থার্ড শিপ, কোন অর্থে সমুদ্রটি তৃতীয় জাহাজের প্রতি ক্ষমাশীল নয় বা নির্মম ছিল? অ্যান্সার হবে দ্য সি ওয়াজ আনফরগিভিং বিকজ ইট অফার্ড নো উইন্ড টু হেল্প দ্য থার্ড শিপ সেল অ্যান্ড প্রেজেন্টেড হার্স কন্ডিশনস লাইক ডার্ক স্কাইস অ্যান্ড আইসি ফায়ার স্পিলিং হিট,
সমুদ্রটি নির্মম ছিল কারণ এটি জাহাজটিকে ভাসিয়ে নেওয়ার মতো কোনো বাতাস দেয়নি এবং অন্ধকার আকাশ ছিল, বরফাবৃত ডেক ও তীব্র রোদের মতো কঠিন প্রতিকূলতা তৈরি করেছিল। 4 নম্বরে, হোয়াট ডাজ দ্য জার্নি অব দ্য থার্ড শিপ সিম্বলাইজ? তৃতীয় জাহাজের যাত্রাটি কিসের প্রতীকী অর্থ প্রকাশ করে? অ্যান্সার হবে, দ্য জার্নি অফ দ্য থার্ড শিপ symbolizes determination, courage, and an untainted spirit to face ultimate obstacles in life for a long and purposeful goal. তৃতীয় জাহাজের যাত্রাটি একটি দীর্ঘ ও উদ্দেশ্যপূর্ণ লক্ষ্যের জন্য জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর করার দৃঢ় সংকল্প, সাহস এবং অদম্য ইচ্ছাশক্তির প্রতীক। এরপর 3 নম্বরে একটি আনসিন রয়েছে, দেখো প্যাসেজটি। ওয়ান ডে হোয়েন রাকেশ ওয়াজ 6, একদিন যখন রাকেশের বয়স ছিল 6 বছর, হি ওয়াকড ফ্রম দ্য মুসুরি বাজার ইটিং চেরিজ, সে চেরি ফল খেতে খেতে মসুরি বাজার থেকে হেঁটে আসছিল। দে ওয়ার এ লিটিল সুইট, এ লিটিল সাওয়ার, স্মল ব্রাইট রেড চেরিজ, সেগুলো ছিল কিছুটা মিষ্টি, কিছুটা টক, ছোট এবং উজ্জ্বল লাল রঙের চেরি। হুইচ হ্যাড কাম অল দ্য ওয়ে ফ্রম দ্য কাশ্মীর ভ্যালি, যা সুদূর কাশ্মীর উপত্যকা থেকে এসেছিল। হিয়ার ইন দ্য হিমালয়ান ফুট হিলস হোয়ার রাকেশ লিভড, এখানে হিমালয়ের পাদদেশে যেখানে রাকেশ বাস করত, দেয়ার ওয়ার নট মেনি ফ্রুট ট্রিজ, সেখানে খুব বেশি ফলের গাছ ছিল না। দ্য সয়েল ওয়াজ স্টোনি অ্যান্ড দ্য ড্রাই, কোল্ড উইন্ড স্টান্টেড দ্য গ্রোথ অফ মোস্ট প্ল্যান্টস, মাটি ছিল পাথুরে এবং শুষ্ক, ঠান্ডা বাতাস বেশিরভাগ উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত করত। বাট অন দ্য মোর শেল্টার্ড স্লোপস দেয়ার ওয়ার ফরেস্টস অফ ওক অ্যান্ড দেবদার, কিন্তু অপেক্ষাকৃত সুরক্ষিত পাহাড়ি ঢালগুলোতে ওক এবং দেবদারু গাছের বন ছিল। রাকেশ লিভড উইথ হিজ গ্র্যান্ডফাদার অন দ্য আউটস্কার্টস অফ মুসুরি, রাকেশ মুসুরির প্রান্ত ঘেঁষা এলাকায় তার দাদুর সাথে বাস করত। জাস্ট ওয়্যার দ্য ফরেস্ট বিগান, ঠিক যেখানে জঙ্গলটি শুরু হয়েছিল। হিজ ফাদার অ্যান্ড মাদার লিভড ইন এ স্মল ভিলেজ, তার বাবা মা একটি ছোট গ্রামে বাস করত। 50 miles অ্যাওয়ে হোয়ার দে গ্রেউ মেজ অ্যান্ড রাইস অ্যান্ড বার্লি ইন ন্যারো টেরেসড ফিল্ড, 50 মাইল দূরে যেখানে তারা পাহাড়ের সংকীর্ণ ধাপকাটা জমিতে ভুট্টা, ধান এবং বার্লি চাষ করতেন। অন দ্য লোয়ার স্লোপস অফ দ্য মাউন্টেন, পাহাড়ের নিম্নাংশে ঢালে। বাট দেয়ার ওয়ার নো স্কুলস ইন দ্য ভিলেজ, কিন্তু সেই গ্রামে কোনো বিদ্যালয় ছিল না। অ্যান্ড রাকেশেস পেরেন্টস ওয়ার কিন দ্যাট হি শুড গো টু স্কুল, এবং রাকেশের বাবা মা খুব আগ্রহী ছিলেন যাতে সে স্কুলে যেতে পারে। অ্যাজ সুন অ্যাজ হি ওয়াজ অফ গোয়িং স্কুল এজ, তার স্কুলে যাওয়ার বয়স হওয়া মাত্রই দে সেন্ড হিম টু স্টে উইথ হিজ গ্র্যান্ডফাদার ইন মুসুরি, তারা তাকে মুসুরিতে তার দাদুর কাছে থাকার জন্য পাঠিয়ে দেন। গ্র্যান্ডফাদার ওয়াজ এ রিটায়ার্ড ফরেস্ট রেঞ্জার, দাদু ছিলেন একজন অবসরপ্রাপ্ত ফরেস্ট রেঞ্জার মানে বন কর্মকর্তা। হি হ্যাড এ লিটিল কটেজ আউটসাইড দ্য টাউন, শহরের বাইরে তার একটি ছোট কুটির ছিল। রাকেশ ওয়াজ অন হিজ অ্যাওয়ে হোম ফ্রম স্কুল হোয়েন হি বট দ্য চেরিজ, রাকেশ স্কুল থেকে বাড়ি ফেরার পথে চেরি ফলগুলো কিনেছিল। হি পেড 50 পয়সে ফর ইট, সে এটার জন্য 50 পয়সা দিয়েছিল। ইট টুক হিম অ্যাবাউট হাফ অ্যান আওয়ার টু ওয়াক হোম, হেঁটে বাড়ি পৌঁছতে তার প্রায় আধ ঘন্টা সময় লেগেছিল। অ্যান্ড বাই দ্য টাইম হি রিচ দ্য কটেজ দেয়ার ওয়ার অনলি 3 চেরিজ লেফট, এবং যখন সে কুটিরে পৌঁছালো তখন মাত্র 3টি চেরি অবশিষ্ট ছিল। এবার কোশ্চেন অ্যান্সারগুলি দেখো। 1 নম্বরে রয়েছে রাকেশ বাস, রাকেশের বয়স ছিল, অ্যান্সার হবে বিয়েটা 6 ইয়ার্স ওল্ড, 6 বছর। 2 নম্বর রাকেশের পেরেন্টস ওয়্যার, রাকেশের বাবা মা ছিলেন, বিয়েটা উত্তর হবে পেজান্টস মানে কৃষক। 3 নম্বর হোয়েন রাকেশ অ্যারাইভড হিজ হোম হি হ্যাড, রাকেশ যখন বাড়ি পৌঁছলো তখন তার কাছে ছিল অনলি 3 চেরিজ, এটা উত্তর। 4 নম্বর হোয়ার ডিড চেরিজ কাম ফ্রম, চেরিগুলো কোথা থেকে এসেছিল, অ্যান্সার হবে ডিয়েটা কাশ্মীর ভ্যালি। 5 নম্বর উইথ হুম ডিড রাকেশ লিভ, রাকেশ কার সাথে বাস করত, বিয়েটা উত্তর হবে গ্র্যান্ডফাদার। 6 নম্বর রাকেশেস গ্র্যান্ডফাদার লিভড ইন এ, রাকেশের দাদু বাস করতেন একটি, বিয়েটা অ্যান্সার হবে লিটিল কটেজ, ছোট্ট কুটিরে। এরপর বিয়ের তাকে রয়েছে ট্রু ফলস উইথ সাপোর্টিং সেন্টেন্স। 1 নম্বর রাকেশ ওয়াজ ইটিং সুইট ব্ল্যাক চেরিজ, রাকেশ মিষ্টি কালো রঙের চেরি খাচ্ছিল, অ্যান্সার হবে ফলস মিথ্যা,
সাপোর্টিং সেন্টেন্স হবে দে ওয়ার এ লিটিল সুইট, এ লিটিল সাওয়ার, স্মল ব্রাইট রেড চেরিস। সেগুলো ছিল কিছুটা মিষ্টি, কিছুটা টক, ছোট এবং উজ্জ্বল লাল রঙের চেরি। 2 নম্বর, রাকেশ অ্যান্ড হিজ পেরেন্টস লিভড অ্যাপার্ট। রাকেশ এবং তার বাবা মা আলাদা বাস করতেন। অ্যান্সার হবে ট্রু, সত্য। সাপোর্টিং সেন্টেন্স হবে রাকেশ লিভড উইথ হিজ গ্র্যান্ডফাদার অন দ্য আউটস্কার্টস অফ মুসৌরি। হিজ ফাদার অ্যান্ড মাদার লিভড ইন এ স্মল ভিলেজ 50 miles অ্যাওয়ে। 3 নম্বর, রাকেশ পেড 1 rupee ফর দ্য চেরিস। রাকেশ চেরিগুলোর জন্য 1 টাকা দিয়েছিল। অ্যান্সার হবে ফলস, মিথ্যা, কারণ সাপোর্টিং সেন্টেন্স হবে হি পেড 50 পয়সে ফর ইট। সে এটার জন্য 50 পয়সা দিয়েছিল। এরপর সিয়ের দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ডিড রাকেশের পেরেন্টস গ্রো ইন দ্য ভিলেজ? রাকেশের বাবা মা গ্রামে কি চাষ করতেন? রাকেশের পেরেন্টস গ্রিউ মেজ, রাইস অ্যান্ড বার্লি ইন ন্যারো টেরেসড ফিল্ডস ইন দেয়ার ভিলেজ। রাকেশের বাবা মা তাদের গ্রামে পাহাড়ি ধাপকাটা জমিতে ভুট্টা, ধান এবং বার্লি চাষ করতেন। 2 নম্বর, হোয়াই ওয়াজ রাকেশ সেন্ট টু হিজ গ্র্যান্ডফাদার? কেন রাকেশকে তার দাদুর কাছে পাঠানো হয়েছিল? অ্যান্সার হবে যে রাকেশ ওয়াজ সেন্ট টু হিজ grandfather in Mussoorie because there were no schools in his village and his parents were keen that he should go to school. 3 নম্বর, why were there not any fruit trees in the Himalayan foothills? হিমালয়ের পাদদেশে কেন কোনো ফলের গাছ ছিল না? অ্যান্সার হবে there were not many fruit trees in the Himalayan foothills because the soil was stony and the dry, cold winds stunted the growth of most plants. 4 নম্বর, হাউ লং ডিড রাকেশ টেক টু রিচ হিজ হাউস অন ফুট? হেঁটে বাড়ি পৌঁছাতে রাকেশের কতক্ষণ সময় লেগেছিল? ইট টুক রাকেশ অ্যাবাউট হাফ অ্যান আওয়ার টু রিচ হিজ হাউস অন ফুট। হেঁটে বাড়ি পৌঁছাতে রাকেশের প্রায় আধ ঘন্টা সময় লেগেছিল। এবার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। 4 নম্বরে আর্টিকেল প্রিপোজিশন লিখতে হবে। দ্য পিপল অন দ্য প্ল্যাটফর্ম ওয়ার মাচ অ্যামিউজড অ্যাট দ্য plight at the businessman. He looked with a piteous and hopeless expression on his face. Meanwhile, a fruit hawker had come forward pushing his little cart. 5 দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড। 1 নম্বরে রয়েছে রাহুল সেড অ্যালাস ব্রাজিল হ্যাজ লস্ট দ্য ম্যাচ। এটা চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে হবে। অ্যান্সার হবে রাহুল এক্সক্লেমড ইন গ্রিফ দ্যাট ব্রাজিল হ্যাভ লস্ট দ্য ম্যাচ। বাক্যটি এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং অ্যালাস দ্বারা দুঃখ বোঝায়, তাই রিপোর্টিং ভার্ব সেড এর পরিবর্তে এক্সক্লেমড ইন গ্রিফ বা এক্সক্লেমড উইথ সরো ব্যবহার করতে হবে। এরপর কমা তুলে দিয়ে দ্যাট বসাতে হবে। ডাইরেক্টে প্রেজেন্ট পারফেক্ট ছিল হ্যাড লস্ট, সেটা ইনডাইরেক্টে পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট হ্যাড লস্ট হয়েছে। 2 নম্বরে লেট হিম ফিনিশ দ্য ওয়ার্ক, চেঞ্জ দ্য ভয়েস। অ্যান্সার হবে লেট দ্য ওয়ার্ক বি ফিনিশড বাই হিম। লেট দিয়ে শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করার নিয়ম হচ্ছে লেট প্লাস অবজেক্ট, অর্থাৎ এখানে দ্য ওয়ার্ক হয়েছে বি প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই বাকিটা। 3 নম্বরে দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু, রিরাইট ইউজিং সো দ্যাট। অ্যান্সার হবে দ্য নিউজ ইজ সো গুড দ্যাট ইট ক্যান নট বি ট্রু। এখানে টু আর টু যুক্ত বাক্যকে সো দ্যাট দিয়ে পরিবর্তন করতে হবে। টু এর জায়গায় শো বসে আর টু এর জায়গায় দ্যাট বসে। সাবজেক্ট রিপিট হয়ে ইট, তারপর প্রেজেন্ট টেন্স বলে ক্যান নট বসেছে এখানে, ভার্বের বাকি অংশ বি ট্রু এখানে বসেছে। 4 নম্বরে অনলি দ্য মেন স্টেম অ্যান্ড টু থিন ব্রাঞ্চেস রিমেইন্ড, মেক ইট নেগেটিভ। অ্যান্সার হবে নাথিং বাট দ্য মেন স্টেম অ্যান্ড টু থিন ব্রাঞ্চেস রিমেইন্ড। বাক্যে বস্তুর ক্ষেত্রে অনলি থাকলে অর্থ অপরিবর্তিত রেখে নেগেটিভ করার জন্য অনলি এর জায়গায় নাথিং বাট ব্যবহার করতে হয়। 5 নম্বরে উই শুড হ্যাভ সিম্প্যাথি ফর দ্য পুয়ার, রিরাইট ইউজিং দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ সিম্প্যাথি। উত্তর হবে উই শুড বি সিম্প্যাথেটিক টু দ্য পুয়ার। সিম্প্যাথি অর্থাৎ সহানুভূতি এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে সিম্প্যাথেটিক। নাউন হিসেবে সিম্প্যাথির পর ফর বসে, কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে সিম্প্যাথেটিকের পর প্রিপোজিশন টু বসে। 6 নম্বরে হি হোপ টু উইন দ্য প্রাইজ, এটা টার্ন ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। উত্তর হবে যে হি হোপ দ্যাট হি উড উইন দ্য প্রাইজ। সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে করতে গেলে একটি সাবঅর্ডিনেট কনজাংশন দ্যাট আনা হয়েছে এবং সাবঅর্ডিনেট ক্লজ গঠন করা হয়েছে যে দ্যাট হি উড উইন দ্য প্রাইজ। যেহেতু মূল অংশটি
পাস্ট টেন্সে হোপড, তাই পরে উইলের বদলে উড এসেছে। এরপর 6 নম্বরে ফ্রেজাল ভার্ব রয়েছে সার্চ থেকে হবে লুকিং ফর, কারণ এখানে ইন সার্চ অফ বা সার্চ খোঁজা এর ফ্রেজাল ভার্ব হচ্ছে লুক ফর, কিন্তু লোকটিকে বর্তমানে যেখানে দেওয়া রয়েছে যে লোকটি বর্তমানে চাকরি খুঁজছে, এটা কন্টিনিউয়াস অবস্থা, তাই লুকের জায়গায় মানে লুকের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে লুকিং ফর বসবে। এরপর 2 নম্বরে ডায়েট রয়েছে, মারা যাওয়া রয়েছে, এটা হবে পাস্ট অ্যাওয়ে। ডাই মানে মারা যাওয়া, এই ফ্রেজাল ভার্ব হচ্ছে পাস্ট অ্যাওয়ে। প্রশ্নে ডায়েট ইডি যুক্ত রয়েছে, পাস্টের পাস্ট ফর্ম পাস্ট অ্যাওয়ে হয়েছে। 3 নম্বরে রয়েছে রিজেম্বলস, এটা হবে টেক্স আফটার, শেষে এস ছিল বলে আমাদেরকে ওখানে এস যুক্ত করতে হয়েছে। এরপর 7 নম্বরে একই সমার্থক শব্দ নিয়ে এসে মানে আনসিন থেকে নিয়ে এসে এখানে বসাতে হবে। 1 নম্বরে রয়েছে আউটার পার্টস অফ এ টাউন অর সিটি, শহর বা নগরের বহির্ভাগ বা প্রান্ত ঘেঁষা এলাকা। প্যাসেজে ছিল আউট স্কার্টস অর্থাৎ শহরতলি। 2 নম্বর এ রাইজিং ফলিং সারফেস, উঁচুমুখী বা নিচুমুখী ঢালু তল। অ্যান্সার হবে স্লোপস অর্থাৎ পাহাড়ি ঢাল। 3 নম্বরে প্রিভেন্টেড ফ্রম গ্রোয়িং অর ডেভেলপিং, বৃদ্ধি বা বিকাশ ব্যাহত হওয়া। অ্যান্সার হবে স্টান্টেড, বর্ধন প্রতিহত বা ব্যাহত। 4 নম্বর নট ব্রড অর ওয়াইড, এটার অ্যান্সার হবে ন্যারো অর্থাৎ প্রশস্ত বা চওড়া নয় এমন।